এই কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে আমার 64তম দিন লাগে, মানে 64তম দিনে গিয়ে পৌঁছাই। ক্যাম্প 4টা হলো একদম ডেড জোনে, এবং ক্যাম্প 4-এ পৌঁছানোর আগে আমি প্রথম ডেড বডি দেখি। এই যে পুরো অভিযানটা, এই অভিযানে আমার একটা প্ল্যান ছিল যে পুরো এই নেপালে ঢোকা পর্যন্ত যেহেতু আমার সমতলে হাঁটতে হচ্ছে, এবং একটা এই ওয়েদারটা যেরকম এবং উপরে যে যাব সেটার ওয়েদার, এবং যেহেতু উচ্চতায় যাব, তো সেই জন্য আমার বডিটাকে একটু অ্যাক্লামেটাইজ করানো। যেহেতু আমি একটা শর্ট টাইমের মধ্যে যাচ্ছি, যে অ্যাভারেজ বেস ক্যাম্পে গিয়ে আমি বেশি সময় পাবো না, বা বারবার অন্য কোনো রোটেশন করতে পারবো না, অথবা আমি কোনো 6000 মিটার কোনো পর্বত যেতে পারবো না। সেই জন্য আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম যে চারালি থেকে আমি চলে যাব তাপলেজং থেকে আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়ে আমি একটা অ্যাক্লামেটাইজ করে আসবো। অ্যাক্লামেটাইজ করে এসে আমি আবার চারালিতে চলে আসবো, এসে চারালি থেকে আবার হাঁটা শুরু করব। তো যেরকম প্ল্যান করেছিলাম ঠিক তেমনভাবেই আমি চারালি থেকে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে চলে যাই। কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প 5000 মিটারের অধিক উচ্চতার, যেহেতু 5000 মিটার অধিক উচ্চতায় একটা অতি উচ্চতার জায়গা, সেখানে গিয়ে ঘুরে আসার কারণেই আমার বডিটার সাথে সাথে ওই অ্যাডজাস্টটা হয়ে যাচ্ছিল আর কি, যে ওয়েদারের সাথে এবং ওই উচ্চতার সাথে। আস্তে আস্তে আমার বাড়তে থাকে, উচ্চতা বাড়তে থাকে, এবং আমার জন্য চ্যালেঞ্জ কিছুটা বাড়তে থাকে, মানে উচ্চতার সাথে যে চ্যালেঞ্জটা সেটা বাড়তে থাকে। আর এখানে একটু বলে রাখা ভালো যে সমতলে হাঁটা এবং অতি উচ্চতায় আস্তে আস্তে যাওয়া, এই পুরো পথে যে পথের যে প্রতিকূলতা সেটা তো আছেই, এর সাথে যত উচ্চতা বাড়বে তত তার সাথে সাথে ওয়েদারের একটা পরিবর্তন হয়, এবং যে ওয়েদারটা বডির সাথে অ্যাডজাস্ট করানোর জন্য একটা সময় লাগে। আমি যখন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি, তখন আমি বুঝতে পারছিলাম যে আমার বডিটা সেই উচ্চতায় কেমন মানে ফিল করছে, বডিটা নিচ্ছে কিনা। তো সেই অনুযায়ী আমি ধীরে ধীরেই উপরের দিকে যাচ্ছিলাম। আর যেহেতু আমার একটা নির্দিষ্ট একটা সময়, যে এর আগে টিম ম্যাকার্টনি যেরকম 96 দিনে অভিযানটা করেছিল, তো আমার ইচ্ছে ছিল এটা আমি 90 দিনে অভিযানটা শেষ করবো। তাই যেহেতু একটা টাইম আমার মধ্যে একটা বিষয় ছিল, যে কারণে আমি কোনো প্রকার বিশ্রাম না করে শুধু আমি প্রতিদিনই হাঁটার মধ্যে, প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 5টা 6টা পর্যন্ত প্রতিদিন হাঁটতে হয়েছে। লোকলাতে গিয়ে যখন পৌঁছাই, লোকলা গিয়ে পৌঁছানোর পরে তখন অতি উচ্চতার মধ্যে ঢুকে যাই। এর আগের রাস্তাটা, যেহেতু আমি এর আগে গ্রেট হিমালয় ট্রেল করেছিলাম, সেই গ্রেট হিমালয় ট্রেলের সময় এখানে কিছুটা অংশ আমার এই পথে হাঁটা ছিল। তো যে কারণে সেই পথটাও পরিচিত ছিল, এবং কোথায় থাকবো বা কি সেই পথটা কেমন হতে পারে সেগুলো আমার আগে থেকে কিছুটা ধারণা ছিল। লোকলাতে পৌঁছানোর পরে অনেকেই অবাক হচ্ছে যে আমি একদম লোকলাতে যাদের সাথে দেখা হচ্ছিল পরিচিত জন, যেহেতু লোকলাতে বেশ কিছু পরিচিত মানুষজন আছে, শেরপা কমিউনিটির অনেকের সাথে পরিচিত আছে আগে থেকেই। তো তারা যখন শুনছিল যে আমি বাংলাদেশের কক্সবাজার থেকে হেঁটে এসে লোকলাতে চলে এসেছি, তখন তারা সবাই অবাক হচ্ছিল। এবং আমি লোকলাতে এক রাত থাকি, থেকে লোকলা থেকে ডিরেক্ট চলে যাই নামসে বাজার। এবং এই লোকলা থেকে নামসে বাজার পর্যন্ত নর্মালি যেতে 2 দিন সময় লাগে, কারণ এই উচ্চতায় একটা বডিটাকে অ্যাক্লামেটাইজ করে যেতে হয়। যে ম্যাক্সিমাম মানুষই লোকলা থেকে ফাঁকদিন যাবে, ফাঁকদিনে এক রাত থেকে তারপরে লোকলাতে যায়। আর আমি ডিরেক্ট লোকলা থেকে একদম নামসে বাজারে চলে যাই, এবং নামসে বাজার থেকে আমি এক রাত গিয়ে থাকি ফোর্টচে নামক একটা গ্রাম, সেটা প্রায় 4000 মিটার উচ্চতার একটা গ্রাম, 3900 মিটার উচ্চতার একটা গ্রাম। সেই গ্রামে থাকি, এবং সেখান থেকে ডিংবুচে হয়ে আমি চলে যাই এভারেস্ট বেস ক্যাম্পে। এই কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে আমার 64তম দিন লাগে, মানে 64তম দিনে গিয়ে পৌঁছাই এভারেস্ট বেস ক্যাম্পে। আর এই জার্নিটা ছিল 1372 কিলোমিটার পথ, মানে ইনানি থেকে এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত 1372 কিলোমিটার পথ হেঁটে 64তম দিনে গিয়ে আমি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই, এবং 29শে এপ্রিল। যেহেতু এই অভিযানটা মূলত যারা এভারেস্ট অভিযান করে তারা এপ্রিল মাসের ফার্স্ট উইকেই এই বেস ক্যাম্পে চলে আসে, এসে তারা রোটেশন করতে থাকে, তারা উচ্চতার সাথে অ্যাডজাস্ট হতে থাকে, তারা ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 এইরকম এই রোটেশনটা বারবার করতে থাকে, একাধিকবার 1বার 2বার 3বার করে রোটেশন করে তারা বডিটাকে অ্যাক্লামেটাইজ করে তারা সেখানে মানে সামিটের জন্য প্রস্তুতি নেয়। আর যেহেতু আমি এই অল্প সময়ের মধ্যেই আমাকে এটা করতে হবে, এবং আমি বেস ক্যাম্পে পৌঁছাতেও আমার অনেকটা সময় লেগেছে, দেরি হয়ে গেছে, সেই জন্য আমি তেমন কোনো সুযোগ পাইনি যে অ্যাক্লামেটাইজ করার জন্য। তো আমি 5-6 দিন ওখানে রেস্ট করে তারপর আমি রোটেশনে চলে যাই। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ গিয়ে এক রাত থাকি, ক্যাম্প 1 থেকে গিয়ে থাকি ক্যাম্প 2-তে থাকি এক রাত, থেকে
আমি ক্যাম্প 3 নিচ পর্যন্ত যাই, গিয়ে আবার ক্যাম্প 2-তে ফিরে আসি। এসে ক্যাম্প 2-তে থেকে মানে মূলত ক্যাম্প 2-তে আমার 2 রাত থাকতে হয়, থেকে আমি আবার ডিরেক্ট বেস ক্যাম্পে নেমে আসি। এই জার্নিটা নর্মালি পর্বত আরোহীরা 2-3 বার করে থাকে, এটা আমি একবারই করার সুযোগ পাই। করে তারপরে আমি মূলত সামিট পোস্টের উদ্দেশ্যে রওনা হই। বেস ক্যাম্প থেকে যখন সামিট পোস্ট করি, আমি এবং আমার শেরপা বন্ধু তাশি গ্যালজেন শেরপা, আমরা 15 তারিখ রাত 1:30টার সময়, তখন 16 তারিখ পড়ে যায়, সে সময় আমরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করি। খুমবাইস ফল হয়ে ক্যাম্প 1 গিয়ে ক্যাম্প 2-তে গিয়ে পৌঁছাই। ক্যাম্প 2-তে গিয়ে এক রাত থাকি, থেকে ক্যাম্প 2 থেকে চলে যাই ক্যাম্প 3-তে। ক্যাম্প 3-তে এক রাত থেকে সেই ক্যাম্প 3 থেকে ভোর রাত 4টার সময় আমরা রওনা হই। ক্যাম্প 3 থেকে রওনা হয়ে দুপুরের দিকে গিয়ে পৌঁছাই, দুপুর 1:30 নাগাদ পৌঁছাই ক্যাম্প 4-এ। তো সেই জায়গাটা ক্যাম্প 4টা হলো একদম ডেড জোনে, এবং ক্যাম্প 4-এ পৌঁছানোর আগেই আমি প্রথম ডেড বডি দেখি। ফিলিপাইনের এক পর্বতারোহী, তার ডেড বডি থেকে আমরা আগে বেস ক্যাম্পে একই সাথে আমরা আড্ডা দিয়েছি, চা কফি খেয়েছি, কিন্তু সেই মানুষটা আমার 3 দিন আগে এভারেস্টে মানে সামিটে এসেছিল, এবং সামিট করে নামার পথে তিনি মারা যায়। তো গিয়ে প্রথমেই তার ডেড বডিটা দেখে মনে হচ্ছিল একজন মানুষ ঘুমাচ্ছে। মানে এইটা আমার জন্য একটা বড় একটা মানসিকভাবে একটু দুর্বল করে দেয়। তো তারপরে ক্যাম্প 4-এ গিয়ে আমরা সেখানে কিছুটা 3-4 ঘন্টা রেস্ট করে সন্ধ্যা 7:45টার দিকে আমরা ক্যাম্প 4 থেকে যাত্রা শুরু করি। ওই জায়গা থেকে যখন শুরু করলে আমরা প্রচণ্ড ওয়েদার, মানে আগে থেকেই জানতাম যে ওয়েদার ভালো থাকবে, কিন্তু উইন্ডি থাকবে অনেক। কিন্তু উইন্ডি আছে, উইন্ডির সাথে ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে, এবং সারা রাত প্রচণ্ড খারাপ ওয়েদারের মধ্যে বাতাস এবং তুষারপাত হচ্ছে, ব্লিজার্ড হচ্ছে, এর মধ্যে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এবং আমাদের আগে যারা গিয়েছিল তারা দেখি সামিট না করেই তারা ওয়েদার খারাপ থাকার কারণে তারা নিচের দিকে নেমে আসতেছে। এবং আমাদের পেছনে যারা রওনা হয়েছিল, বিশাল লম্বা লাইন ছিল, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছিল হেড টর্চ জ্বলছে, লম্বা লাইন, সেই লাইনটাও আস্তে আস্তে ছোট হচ্ছে। তো একটা সময় গিয়ে কোলে গিয়ে যখন পৌঁছাই, কোলে গিয়ে মানে কোল থেকে ব্যালকনিতে গিয়ে যখন পৌঁছাই, সেখানে গিয়ে আমরা প্রথমে আমার অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করি। যে সিলিন্ডারটা ক্যাম্প 4 থেকে নিয়েছিলাম, সেই সিলিন্ডারটা চেঞ্জ করে নতুন আরেকটা সিলিন্ডার নিয়ে সামিটের উদ্দেশ্যে রওনা হই। তো রিজ ধরে যখন উঠছি, ওঠার সময় সাউথ সামিটে গিয়ে যখন পৌঁছাই, ওয়েদার এত খারাপ হয়ে গেল, তখন মনে হচ্ছে যে আর মনে হয় পারবো না, আমাদেরও ফিরে যেতে হবে কি না। এই যে একটা মানে লড়াই, মনের সাথে লড়াই, ওয়েদারের সাথে লড়াই, শরীরের সাথে লড়াই, মানে সবগুলো লড়াই একসাথে শুরু হয়ে গেছে। যে যদি ওয়েদারটা একটু ভালো থাকতো তাহলে না হয় শরীরের সাথে একটু লড়াই করা যেতে পারতো, কিন্তু সেখানে ওয়েদারও খারাপ হয়ে গেছে। তো একটা সময় মনে হচ্ছিল আমি কি ফিরে যাব নাকি যাব না, যাব উপরে যাব নাকি নিচে নেমে যাব, এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। তো গ্যালজিনকে একবার বললাম যে গ্যালজিন, আমরা কি উপরের দিকে যাওয়া কি ঠিক হবে, ওয়েদার তো আরও বেশি খারাপ হচ্ছে, মানে উইন্ডি বাড়ছে, কি করব। তো গ্যালজিন আমাকে শুধু বললো যে তুমি যেটা বলবা সেটাই হবে। তো আমি বললাম যে তাহলে চলো উপরে গিয়ে দেখি কেমন হয়। আর যেহেতু এতটা তখন নিজে ভেতরে একটা লড়াই তো করছিলাম মনের সাথে, যে সেই অভিযান শুরুর আগে যে স্পন্সর পাওয়া নিয়ে একটা লড়াই, দীর্ঘদিনের একটা লড়াই, তারপরে সেই ইনানি থেকে হেঁটে এসে যমুনা নদী সাঁতরানো, এবং এই বেস ক্যাম্প পর্যন্ত আসা, এবং এই বেস ক্যাম্প থেকে এখন এই সামিটের এই সাউথ সামিটে আসা, এই যে পুরো জার্নিটা, এর মধ্যে এত লড়াই ছিল, সেই লড়াইগুলো কে নিমিষে শেষ হয়ে যাবে। আমি যদি চূড়ায় যেতে না পারি তাতে এই লড়াইটার কোনো মূল্য থাকবে না। এবং আমার সাথে এই যে এত মানুষ কাজ করেছে, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে, আমাকে বিশ্বাস করেছে যে আমি চূড়ায় গিয়ে দাঁড়াবো, তাদের স্বপ্নটা পূরণ করব, মানে এই কথাগুলো তখন আমার বারবার মনে হচ্ছিল। এবং সবথেকে বেশি যে কথাটা আমাকে মনে করছিল যে হ্যাঁ, আমি এই যে সন্ধ্যা থেকে যখন হাঁটছি, আমার মা তো ঘুমাচ্ছে না, সে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে বসে আছে যে কখন আমি চূড়ায় গিয়ে পৌঁছাবো নাকি কোনো দুর্ঘটনা ঘটে, এগুলো তার মধ্যে তো একটা ভয় আছে। সেই ভয়গুলো নিয়ে আমার মাও জেগে আছে, আমি শুধু একা জেগে আছি তা না, আমার বন্ধুরা জেগে আছে, আমার ভাইরা জেগে আছে। তো এই যে সবার কথা মনে হচ্ছিল, আর তখন মনে হচ্ছিল যে না, যাই হয়ে যাক আমি চূড়ায় গিয়ে দাঁড়াবো। সাউথ সামিট থেকে গিয়েই যখন আমি হিলারি স্টেপে গিয়ে দাঁড়াই,
হিলারি স্টেপটা একদম সরু একটা জায়গা, পাথুরে একটা জায়গা, যে জায়গাটা দড়িতে উপরে ঝুলে উঠতে হয়। ক্রাম্পনের যে আমাদের পায়ের জুতার নিচে যে ক্রাম্পন থাকে লোহার ফ্রেমটা, সেটা ওই পাথরের মধ্যে স্লিপ করে। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় শুধু একটা পা রাখা যায়, আর একটা পা মানে একসাথে রাখার কোনো সুযোগ নেই, এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এবং উপরে 4-5 জন একটা দড়িতে ঝুলছে এবং সবাই লড়াই করছে, এবং তাদের মানে নিঃশ্বাসের শব্দ, হৃদস্পন্দনের শব্দগুলো আমি শুনতে পাচ্ছি, আমার হৃদস্পন্দনের শব্দগুলো তারা শুনতে পাচ্ছে। মানে কি একটা মানে বীভৎস একটা পরিস্থিতি সেই জায়গায়। আর মানে ওয়েদারের তো একটা ভয়ঙ্কর রূপ তো সেখানে দেখাই যাচ্ছে। এবং এর সাথে যুক্ত হলো আমি যে জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি, আমার পায়ের সাথে একটা ডেড বডির মাথা লেগে আছে। মানে এটা হলো আমার জন্য সবথেকে বড় একটা ভীতিকর ছিল, যে মানসিকভাবে এর আগে আমি যতটাই পথেই এসেছি, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়িনি কোথাও। কিন্তু যখন দেখছি যে উপরে 4-5 জন মৃত্যুর সাথে লড়াই করছে, এবং নিচের দিকে তাকিয়ে দেখছি যে পায়ের সাথে একটা ডেড বডি মাথা লেগে আছে, পেছনে আরও 10-12 জন মানুষ দাঁড়িয়ে আছে, সবারই একই চিন্তা করছে, চুরাই যাবে হয়তো এরকম একটা। তো তখন আমার মনে হচ্ছিল যে যদি আমি এখান থেকে ফিরে যাই তাহলে আমি ইতিহাস করেই ফিরে যাব, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চূড়া অবধি যেতে আমার যা করতে আমি তাই করব। এই জেদটা তখন কাজ শুরু করলো যে আমি চূড়ায় যেতেই হবে। এখন ওই একটা কথা আছে না যে ডু অর ডাই, মানে কোনো পেছনে ফিরে যাওয়ার কোনো আর সুযোগ নেই। তো এই মুহূর্তে গিয়েই ওই হিলারি স্টেপটা যখন পেরিয়ে উপরে উঠে গিয়ে আরেকটা ডেড বডি দেখতে পাই। যে তখন মনে হচ্ছিল এত ডেড বডি কেন, মানে এটা পুরো একটা মৃত্যুপুরী একটা, যে আমরা জানি যে ডেড জোনে অনেকগুলো ডেড বডি আছে, কিন্তু তখন আমার মনে হচ্ছিলো এই ডেড বডিগুলো কেন এগুলো রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে না, কেন এগুলো আছে। তখন আমার মনে হলো যে হ্যাঁ, এখানে যদি আমিও মারা যাই তাহলে তো আমার ডেড বডিটাও এখানে থেকে যাবে। তো সেইগুলোই মনে হচ্ছিল। তারপরে যখন আস্তে আস্তে সেগুলো ভাবছিলাম আর চূড়ায় যাবো, তখন শুধু একটা কথাই ছিল যে আমাকে যেভাবেই হোক চূড়ায় যেতে হবে, যেভাবেই হোক আমাকে চূড়ায় যেতে হবে। চূড়ায় যদি যেতে পারি, আমার সাথে যে বুক পকেটে যে বাংলাদেশের পতাকাটা আছে সেই পতাকাটা তুলে ধরতে পারবো, এই একটা স্বপ্ন নিয়ে ওখানে যাওয়া। তখন চূড়ার খুব কাছাকাছিতে চলে এলাম, দেখছি আমার আগে যারা চূড়ায় গিয়ে দাঁড়িয়েছে তারা বিজয় উল্লাস করছে যে চূড়ায় উঠে, এত লড়াইয়ের পরে তারা চূড়ায় উঠেছে, পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছে, আমি দূর থেকে দেখছি। তখন আমার মনে হচ্ছিল যে তারা যেহেতু এখানে দাঁড়িয়ে বিজয় উল্লাস করছে, এখন আর আমাকে কেউ ফেরাতে পারবে না, আমাকে মৃত্যু এখন আমাকে আটকাই রাখতে পারবে না, আমি চূড়ায় গিয়ে দাঁড়াবই। তো যাই হোক, পরে আস্তে আস্তে চূড়ায় গিয়ে দাঁড়াই। একদম চূড়ায় গিয়ে যখন দাঁড়ালাম তখন মনে হচ্ছিল যে এই লড়াইটার জন্যই তো এখানে এসে দাঁড়িয়েছে, মানে মানে এই লড়াইটা করলাম এখানে এসে দাঁড়ানোর জন্য। আর আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, এর থেকে আর কি হতে পারে, যে আমি এখন পৃথিবীর রাজা মনে হচ্ছিল। যে পৃথিবীর চারদিকে তাকিয়ে যদি দেখি যে আমার উপর আর কেউ নেই, পৃথিবীতে আর কোনো উঁচু জায়গা নেই, এর থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি। একটা আফসোস নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। একটা আফসোসটা ছিল এরকম যে পৃথিবীর চূড়ায় দাঁড়িয়ে আছি কিন্তু পৃথিবীটাকে দেখতে পারিনি, কারণ ওয়েদার এতটাই খারাপ ছিল এবং চারপাশ হোয়াইট আউট হয়ে গেছে, কিচ্ছু দেখতে পারিনি চূড়ায় দাঁড়িয়ে। তখন আমার মনে হচ্ছিল যে আমার এখন বাঁচতে হবে, এই একটা আকাঙ্ক্ষা, মানে তীব্র একটা আকাঙ্ক্ষা কাজ করছিল তখন, যে প্রচণ্ডভাবে বাঁচতে ইচ্ছে করছে তখন, যে আমাকে যেভাবেই হোক নিচে যেতে হবে। যদি নিচে যেতে না পারি তাহলে এই যে চূড়ায় এসে দাঁড়ালাম, এই যে এতগুলো লড়াই হলো, এতগুলো মানুষের স্বপ্ন নিয়ে এলাম, এদের গল্প আমি বলবো না, এই চূড়ায় দাঁড়ানো গল্প বলবো না, এই যে পতাকাটা তুলে দিলাম, এই পতাকাটা আমি তাদের হাতে তুলে দেবো না ফিরে গিয়ে। তো সেই জন্য কী করতে হবে, সেই জন্য আমাকে দ্রুত নামতে হবে যদি বাঁচতে চাই। কারণ সেই সময় যত ধরনের নেগেটিভগুলো আসছে, এর আগে যত অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়েদারের কারণে, 1996-এর যে ডিজাস্টার হয়েছিল সেটা মাথায় ঘুরছিল যে আমাকে নামতে হবে। তখন দ্রুত করে সেই যে আমার বাংলাদেশের পতাকা নিয়ে ছবি তোলা, আমার স্পন্সর যারা আমার টাইটেল স্পন্সর ছিল প্রাণ, এবং স্ন্যাক্স পার্টনার হিসেবে মিস্টার নুডলস ছিল, এদের যে পতাকা লোগোগুলো আছে, ফ্ল্যাগ আছে, এগুলো নিয়ে তোমাকে ছবি তুলতে হবে। সেইগুলো যদি এখন তুলতে পারছি না, কারণ হাতে যে গ্লাভস ছিল, মিটন ছিল, সেটার কারণে তোলা যাচ্ছিল না। কারণ হলো এত উইন্ডি ছিল, ধরতে পারছিলাম না। আর এখানে থাকলে যত সময় অপেক্ষা করব আমার মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে।
তারপর আমাকে বলে, শাকিল ধরো দ্রুত আমরা যেভাবে হোক ক্যাম্প 4-এ যদি যেতে পারি তাহলে আমরা একটু নিরাপদ এই জায়গায় গিয়ে পৌঁছাবো। তো আমরা সেই খারাপ ওয়েদারের মধ্যেই আমরা ক্যাম্প 4-এ নেমে আসি। তো তারপর সেখান থেকে ক্যাম্প 3-তে আসি, এবং ক্যাম্প 3-তে এসে আসার আগেই আমি গ্যালজিনকে বলেছিলাম যে সন্ধ্যার আগে যদি ক্যাম্প 3-তে পৌঁছাতে পারি তাহলে যেভাবেই হোক আমরা ক্যাম্প 2-তে নেমে যাব, রাত 10টা-11টা যাই বাজুক। কারণ তখন আমি নিজেকে মোটিভেট করছিলাম এভাবে যে ক্যাম্প 2-তে যদি যেতে পারি তাহলে আমি সেখানে গিয়ে চিকেন ডাল ভাত খেতে পারবো। এর আগে আমি আমার আবেগগুলোকে আমি তেমনভাবে বোঝাতে পারিনি বা নিজে ফিল করতে পারিনি। বেস ক্যাম্পে নেমে আসার পরে মনে হলো আমি চারদিকে এইভাবে তাকিয়ে আবার পেছন দিকে ফিরে এভারেস্টের দিকে তাকিয়ে ভাবছি যে ওই জায়গায় আমি গিয়েছিলাম, এখন এখানে আসছি। হ্যাঁ, ইয়েস, আমি পেরেছি। এবং এই অভিযানটা এত বড় একটা অভিযান, এটা তো আমার একার দ্বারা সম্ভব না, এর পেছনে অসংখ্য মানুষের সহযোগিতা আছে। এবং বিশেষ করে যারা আমার এই অভিযানের পৃষ্ঠপোষকতা করেছে, এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো এরা পাশে দাঁড়িয়েছে বলেই এই সফলতাটা আমরা এখন বলতে পারছি, হ্যাঁ এই সফলতাটা এটা আমাদের। এবং এই সকলের সহযোগিতা নিয়েই আমরা দেশকে প্রতিনিধিত্ব করেছি এবং দেশের জন্য একটা সম্মান বয়ে এনেছি। আমি কৃতজ্ঞতা জানাই প্রাণকে, আমি এই আমার পাশে টাইটেল স্পন্সর হিসেবে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও এই ধরনের দারুণ কাজে, এবং আমরা যে বড় পৃথিবীর বিভিন্ন যত কঠিন কঠিন পর্বতচূড়া আছে সেগুলো চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরবো, এবং আশা করি সেই চূড়াগুলোতে প্রাণেরও পতাকা তুলে ধরবো।